সবার অপেক্ষার প্রহর শেষ করে আজ আমি নিয়ে এসেছি তিথি গল্পের প্রথম খণ্ড। আমি রুবায়েত আফরোজ তিথি। আমার বাবা ছিলেন এলাকার চেয়ারম্যান। আমার বাবার অনেক নাম ডাক আছে, সেই ক্ষেত্রে কোনো ছেলে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। এই এলাকাতে আমার বাবার থেকে প্রভাবশালী আর কেউ নেই। বাবার এই কড়া শাসনে যেন আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আর আমার বড় ভাইয়ের কথা নাই বললাম, সে তো যেন সারাক্ষণ আমার পিছু পিছু চলে। আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সব কিছু খেয়াল রাখে। আমার ভাইয়ের নাম মাহিন। আমরা এক ভাই এক বোন। অবশ্য ছোট একটা বোন হয়েছিল আমার, কিন্তু জন্মের 15 দিনের মাথায় সে মারা যায়। আমার মা বাবার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার আদর যত্ন যেন 1000 গুণ বেড়ে গেল। আমার বড় ভাইকেও আদর করত, কিন্তু আমি ছিলাম চোখের মণি। স্কুল লাইফ শেষ করে আমি এবার কলেজে ভর্তি হতে যাচ্ছি। আমি ছোট থেকেই পড়াশোনায় অনেক বেশি ভালো। আমার মন অন্য কোথাও কখনো যায়নি যে আমার পড়াশোনা খারাপ হবে। এসএসসিতে আমি এত ভালো রেজাল্ট করলাম যে চোখ বন্ধ করে যে কোনো সরকারি কলেজে চান্স পেয়ে যাব। সেটাই হলো, একটা ভালো কলেজে চান্স পেয়ে গেলাম। সেই কলেজটা আমাদের এখান থেকে অনেক দূরে। আমার মায়ের আপত্তি না থাকলেও আমার বাবা আর ভাইয়ের অনেক আপত্তি ছিল। আমার ভাইয়ের এসএসসিতে ফেল করে আর পড়াশোনায় মন বসেনি। সেই থেকে সে এখন বাবার ব্যবসা সামলাচ্ছে, কিন্তু সে কড়াভাবে খেয়াল রাখে আমার পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন তার মতো এভাবে ফেল না করি। এরপর আমার প্রধান কাজ হলো মাকে বলে বাবাকে বোঝানো। আর একবার বাবা রাজি হয়ে গেলে ভাইয়া কিছুই করতে পারবে না। মা তখন বাবাকে বোঝাতে লাগলো, দেখো বড় কলেজ, ভালো কলেজ, সেখানে আমাদের মেয়ে ভালো মতো পড়াশোনা করতে পারবে। আমার বাবা ছিলেন একটু সহজ সরল। যাই হোক, মায়ের কথা তিনি আবার ফেলতে পারেন না। আমার বাবা এক পর্যায়ে রাজি হয়ে গেল। আর যেখানে বাবা রাজি হয়ে গেছে সেখানে মাহিন ভাইয়া কি করবে? কলেজটা আমাদের বাড়ি থেকে জান্নাত। তাই আমার ভাইকে দায়িত্ব দেওয়া হলো আমাকে যেন সে প্রত্যেক দিন কলেজে দিয়ে আসে এবং নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। তো প্রথম মাহিন ভাইয়া আমাকে দিয়ে আসতো, নিয়ে আসতো, কিন্তু আস্তে আস্তে সে একদমই হাল ছেড়ে দিল। আর বলতে লাগলো প্রত্যেক দিন ঘুম নষ্ট করে ওকে দিয়ে আসা নিয়ে আসা অনেক কষ্টের। আমি বাবা পারবো না এসব। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে দিয়ে আসা নিয়ে আসার জন্য কাউকে রেখে দাও। তখন আমার মা আর বাবা ঠিক করলো আমাকে প্রত্যেক দিন নিয়ে আসা দিয়ে আসার জন্য একটা মহিলা রাখবে, যে আমাকে দিয়ে আসবে প্লাস নিয়ে আসবে। আমার এতে কোনো আপত্তি ছিল না, বরং ভালোই হয়েছিল। প্রত্যেক দিন মাহিন ভাইয়া যেভাবে বকাবকি করে, এখন তো আর এগুলো শুনতে হবে না। তো আমাদেরই পরিচিত একটা মহিলাকে, যে ছিল আমার মায়ের বয়সী, তাকে আমাকে নিয়ে আসা দিয়ে আসার জন্য রাখা হলো। তো আমি প্রত্যেক দিন তার সাথে যেতাম আসতাম। অনেক দেরি হয়ে যেত আবার মাঝে মাঝে। আমি আবার বাবা মাকে কিছু বলতেও পারছিলাম না, কেননা আমি ইচ্ছে করে জোর জবরদস্তি করে এত বড় একটা ভালো কলেজে ভর্তি হয়েছি, কিন্তু এখন যাওয়া আসাতে আমারই প্রবলেম হচ্ছে। এটা যদি আমি বলতে চাই, তখন তারা বলবে কেন আমি পাকনামা করে এই কলেজে ভর্তি হয়েছি। আর এমনও না যে আমি দূরে থেকে হোস্টেলে পড়বো, এটা তো আমার বাবা মা কখনোই মেনে নিবে না। দরকার পড়লে আমাকে কলেজ থেকে বের করে নিয়ে আসবে, তারপরেও না। তো এমনই একদিন কলেজে যেতে আমার প্রচন্ড দেরি হয়ে যায়। আমি আসলে কলেজের গেটে ঢুকতেই খালাকে বিদায় দিয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে ধাক্কা খেলাম একটি ছেলের সাথে। তার সাথে ধাক্কা খেয়ে আমার ব্যাগ মাটিতে পড়ে গেল। আমার মেজাজ তখন অনেক বেশি গরম হয়ে গেল। এমনিতে দেরি হয়ে গেছে, তার উপর এই সব কিছু। আমি তখনও ছেলেটার দিকে মুখ তুলে তাকাইনি, ছেলেটা আমার দিকেই তাকিয়েছিল। আমি বসে আমার ব্যাগ তুলছিলাম, ব্যাগের ওপর লেগে থাকা ধুলোবালি সরাচ্ছিলাম। এরপর আমি ছেলেটার দিকে তাকালাম। তার গায়ে ছিল আকাশি রঙের শার্ট এবং কালো প্যান্ট পরা, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের রং শ্যামলা, মুখে চাপদাড়ি। আমি তখন তার থেকে চোখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছি। ঠিক ওই মুহূর্তে সে আমাকে বলল, আচ্ছা আপনি ব্যথা পেয়েছেন? আমি তখন ঘুরে তাকিয়ে বললাম, ধাক্কা দিয়ে সরি বলতে হয়, আর এতক্ষণ পর বলছেন ব্যথা পেয়েছেন? না, ব্যথা পাইনি। এই বলে আমি আবারও হাঁটা ধরলাম। আজকে যে মিসের ক্লাস, সেই মিসটা অনেক রাগী। ক্লাসে একটু লেট হলে সে একদম বকাবকি শুরু করে দেয়। তার বকা খাওয়ার থেকে দৌড়ে যাওয়া ভালো। দৌড়াতে দৌড়াতে ক্লাসে গিয়ে দেখলাম সেই মিস এসে পড়েছে। ও
মা এখন কি হবে আমার? এখন যে সে আমাকে সবার সামনে বকবে, আর এটা কার ভালো লাগে? আমি তখন মিসকে বললাম, মিস আসতে পারি? মিস তখন আমার দিকে ঘুরে তাকিয়েছে। আজকেও লেট? এই মেয়ে, তোমার সমস্যা কি? প্রত্যেকদিন লেট করে আসো কেন? আজ আর কোনো ছাড় নেই, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। যে পর্যন্ত আমার ক্লাস শেষ না হবে সে পর্যন্ত ক্লাসে ঢুকতে পারবে না। ক্লাসের অন্যান্য মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে, কেউ ফিসফিস করে হাসছে। আমার খুব খারাপ লাগলো, সেই সাথে খুব লজ্জা। আমি তখন ক্লাসের বাহিরেই দাঁড়িয়ে আছি, বারান্দায় হাঁটাহাঁটি করছি। ক্লাস শেষ হচ্ছে না, কখন যে শেষ হবে বুঝতে পারছি না। একদম সহ্য হয় না এই মিসকে আমার। বারান্দায় হাঁটতে হাঁটতে চোখ পড়লো নিচে, মাঠে তাকিয়ে দেখলাম সেই ছেলেটা মাঠে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছেলেটা হাত দিয়ে কি যেন একটা ইশারা করতে লাগলো, মানে বারবার বলছিল যে আমি যেন ঘুরে তাকাই। আমি যখন পেছনে ঘুরে তাকালাম তখন দেখি পেছনে মিস দাঁড়িয়ে আছে, এবং সেই মিস ওই ছেলেটাকেও দেখে এবং আমাকেও দেখে। এরপর সে আমাকে কিছু নোংরা নোংরা কথা বলতে শুরু করে। ও আচ্ছা, ক্লাসে এসে তাহলে এগুলোই করা হচ্ছে? তোমাকে আমি পানিশ করলাম আর তুমি এখানে এসে প্রেম করছো? ছি ছি মিস, আপনি এগুলো কি বলছেন? আমি তো আপনার কথায় কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না মানে কি? আমি নিজে দেখেছি তুমি মাঠে দাঁড়ানো সেই ছেলেটাকে কি ইশারা করছিলে। বলি, তোমাদের মতো মেয়েদেরকে কলেজে ভর্তি করে কেন? তোমরা তো সেই মাঠের ছেলেদের সাথে ঘোরাফেরা করেই সময় নষ্ট করতে পারো, তোমাদের দ্বারা পড়াশোনা হবে না। ম্যামের এই কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি তো কিছুই করিনি, আমি সেই ছেলেটাকে জানিও না। আর সেই ছেলেটার জন্য আমাকে এত নোংরা নোংরা কথা শুনতে হলো, যেটা আমি কখনো করিনি সেই কথাটা শুনতে হলো। আমি তখন কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে নিচে নেমে আসি। আজ আমি কোনো ক্লাসই করব না, সোজা বাসায় চলে আসব, আর বাবাকে বলবো এই মিসের নামে কমপ্লেন করতে। মাঠে নামতে দেখলাম সেই ছেলেটি দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে হি হি করে হাসছে। আমি তখন রাগান্বিত চোখে ছেলেটির দিকে তাকিয়ে সামনে এসে বলি, এই আপনার সমস্যা কি? আপনি এরকম করছেন কেন? কি ইশারা দিয়েছেন আপনি আমাকে? ম্যাম আপনার জন্য আমাকে কতগুলো খারাপ খারাপ কথা বলেছে, আমি নাকি আপনার সাথে প্রেম করছি। ছেলেটা এবার আরো জোরে হাসতে শুরু করলো আর বলল, আপনার মিস একটা পাগল, আর আপনিও একটা পাগল। আমার রাগ তখন মাথায় চড়ে গেল। কি বললেন আপনি? ছেলেটা এবার হাসি থামিয়ে বলল, আরে আপনার মাথায় একটা পাতা পড়ে আছে, যার কারণে আমি আপনাকে বারবার বলছিলাম আপনার মাথায় পাতা পড়ে আছে। আমি তখন মাথায় হাত দিয়ে দেখলাম সত্যি একটা শুকনো পাতা। আমার মন তখন খুব খারাপ হয়ে যায়, কি থেকে কি হয়ে গেল। মিস আসারও সময় পেল না। আমি কিছুক্ষণ মাঠে থাকা চেয়ারে বসে থাকি, সেই ছেলেটাও আমার পাশে এসে বসেছে। আমি আসলে বুঝতে পারছি না, রাগ করে তো নিচে নেমে আসলাম, এখন কি করব? সেই খালা আসতেও তো অনেক সময় লাগবে, সে আসবে তারপর তার সাথে যাব। আমার হাতে তো গাড়ি ভাড়াও নেই, তাহলে এতগুলো সময় আমি কি করে পার করব? এতক্ষণে সেই মিস গিয়ে তো হেড স্যারকেও বলে দিয়েছে, আর না জানি হেড স্যার আমার বাবাকে কি কি বলেছে ফোন করে। আমি যেই অবধি বাসায় না পৌঁছাতে পারছি সবাইকে সবটা ক্লিয়ার করেও বলতে পারছি না। ছেলেটা তখন নিজে থেকেই বলতে শুরু করলো, আচ্ছা আপনি কি এই কলেজে নতুন ভর্তি হয়েছেন? আমি তখন বললাম, জি। ছেলেটা তখন বলল, আমি আসলে এই কলেজে কাজ করি। ও আচ্ছা, তা কি কাজ করেন আপনি? সব কাগজপত্র জিনিসপত্র এনে দিই। ও আচ্ছা, আপনাকে আমি এর আগেও একবার দেখেছিলাম অফিস রুমের একদম শেষের রুমটায়। ও হ্যাঁ, সেই রুমটাতে তো আমিই থাকি। কি বলেন আপনি, রাতের বেলাও কলেজে থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। কি করব? কেন, আপনার পরিবার কোথায়? পরিবারের কাছে গিয়ে থাকবেন? না, আমার পরিবার এখানে থাকে না, তারা গ্রামে থাকে। ও আচ্ছা, তার মানে আপনি একাই থাকেন এখানে? তা আপনার কি রাতে ভয় করে না? ভয়? কিসের ভয়? না, আমি শুনেছিলাম বড় বড় স্কুল কলেজে নাকি ভূত থাকে। ধুর, সেই সব বানোয়াট কথাবার্তা, মানুষকে ভয় দেখানোর জন্য। আমি কখনো এসব কিছুই দেখিনি। তা যাই হোক, আপনি যে রাগ করে চলে আসলেন, আপনি কি আর কোনো ক্লাস করবেন না? না, আর কোনো ক্লাস করব না। আসলে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কলেজে ভর্তি হয়ে। কেন? এই কলেজটা তো খুব ভালো, এখানে সব ভালো ভালো স্টুডেন্টরা পড়ে। আমিও তো চান্স পেয়ে কলেজে এসেছিলাম, কিন্তু এখন এসে যা দেখছি তা দেখে মনে হচ্ছে মা বাবার কথা শুনলেই ভালো হতো। তাই নাকি? আপনার মা বাবা কি বলেছিল? বলেছিল আমাদের বাড়ির সামনে কোথাও কলেজে ভর্তি হতে, সেখানে ভর্তি হলেই হয়তো ভালো হতো। আমার সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করতে পারতো না। আমার বাবা তাহলে ওদেরকে উচিত শিক্ষা দিত। আচ্ছা, আপনার বাবা কি খুব প্রভাবশালী? হ্যাঁ, আমার বাবা চেয়ারম্যান। ও
ওরে বাবা, তার মানে আমি চেয়ারম্যানের মেয়ের সাথে কথা বলছি? আমি তখন হেসে ফেলি। চেয়ারম্যানের মেয়েরা কি মানুষ হয় না নাকি? না, কিন্তু চেয়ারম্যানের বাবারা যেরকম হয়, চেয়ারম্যানের মেয়েরাও ঠিক তেমনটাই হয়। একদম ভুল কথা। আমার বাবা খুবই সহজ সরল, আর আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমিও আমার বাবার মতোই হব, সবসময় নিষ্ঠার সাথে কাজ করব। এই কথা শুনে ছেলেটি বলল, বেশ ভালো, আপনার মন মানসিকতা খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন উঠি, আমার অনেক কাজ আছে। আমি তখন বললাম, ঠিক আছে। এরপর সে চলে গেল। ছেলেটা চলে যাওয়ার পর কেন যেন বারবার ছেলেটার কথাই মনে পড়ছে। আচ্ছা, ছেলেটার সাথে যে এত কথা বললাম, আমার বাবা আর ভাই যদি জানে আমি কোনো ছেলের সাথে কথা বলেছি, তাহলে তো এই ছেলের অবস্থা খারাপ করে ফেলবে। এটা আমি কি করলাম? আবার কিছুক্ষণ পর মনে হলো, ছেলেটার সাথে যে এত বকবক করলাম, ছেলেটার নামটাই তো জিজ্ঞেস করা হলো না। যাই হোক, পরে কথা হলে জিজ্ঞেস করে নিব। কিছুক্ষণের মধ্যে সেই মিসের ক্লাস শেষ হয়ে গেল। আমি আর কোনো উপায় না পেয়ে আবারও ক্লাসে ঢুকলাম। ক্লাসে ঢুকতে কিছু কিছু মেয়েরা আমাকে নিয়ে এত বেশি হাসাহাসি করছিল আর বলছিল আমি নাকি ক্লাসে প্রেম করতেই আসি। তাদের কথা শুনে আমার রাগ মাথায় চড়ে গেল। আমি তখন সেখানকার একটা মেয়েকে চুল ধরে মারতে শুরু করলাম। কি বললি তুই আমাকে? তুই জানিস আমার বিষয়? না জেনে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিস কেন? তোকে আজকে মেরেই ফেলবো। তখন কিছু মেয়েরা এসে ঝগড়া মারামারি থামালো। সেই মেয়েটাও আমাকে খুব মেরেছে। ঝগড়া মারামারির মধ্যে কেউ একজন গিয়ে সেই মিসকে খবর দিয়েছে। সেই মিস দৌড়ে এলো আমাদের ক্লাসে এবং এসেই সে ওই মেয়েটার কোনো কথা বা কোনো কারণ না জিজ্ঞেস করে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিল। বললো আমি একটা খারাপ মেয়ে, আমি শুধু শুধু ঝগড়া করি। সেই মিস তখন আমাকে নিয়ে গেল হেড স্যারের কাছে এবং হেড স্যারের কাছে গিয়ে আমার নামে উল্টাপাল্টা যত সব কথা ছিল সব বলতে লাগলো। আমি তখন চুপ করে শুনছি, কিছু না করেও কত অপবাদ দিচ্ছে আমাকে। হেড স্যার তখন আমাকে বলল, তোমার মিস যা বলছে সব কি সত্যি? আমি তখন বললাম, না স্যার, সবকিছুই মিথ্যা কথা। আসলে মিস আমাকে যেগুলো বলছে এগুলো একদমই আমি করিনি। মিস আমাকে শুধু শুধু ব্লেম দিচ্ছে। হেড স্যার তখন মিসের দিকে তাকালো। মিস তখন বলল, এখন ধরা খেয়ে আমাকে এইসব কথা বলছে। আপনি এক কাজ করুন স্যার, ওর বাবাকে ফোন করে ডেকে আনুন। সেও এসে দেখুক তার মেয়ের কর্মকীর্তি। আমাদের কলেজে বদনাম করবে এই মেয়েটা। তাই এখনই সময় ওকে টিসি দিয়ে বের করে দিন। হেড স্যার তখন সঙ্গে সঙ্গে আমার বাবাকে কল করে। আমার তখন ভয়ে হাত পা কাঁপছে। বাবা এসে এগুলো জেনে আমাকে কি মারটাই না মারবে, কিন্তু এগুলো তো আমি কিছুই করিনি। হেড স্যার তখন বাবাকে কল করে। কয়েকবার রিং বাজার পর বাবা কল ধরলো। হেড স্যার তখন বলল, ইমিডিয়েটলি আপনি আমাদের কলেজে আসুন, আপনার মেয়ে খুব ভয়ঙ্কর একটা কাজ করেছে। আমার বাবা তখন পাগলের মতো ছুটে এলেন কলেজে। সেই সাথে ভাইও চলে এসেছে। বাবা আর ভাইকে দেখে আমার আত্মা বেরিয়ে যাবার অবস্থা। দূরে দাঁড়িয়ে ছিল সেই ছেলেটি যাকে নিয়ে এত কাহিনী। তখন সেই মিস আমার বাবাকে বলতে লাগলো, আপনার অসভ্য মেয়ের জন্য আমাদের কলেজের বদনাম হবে। তার চাইতে ভালো হয় আপনারা আপনার মেয়েকে নিয়ে যান আর ওকে অন্য কলেজে ভর্তি করিয়ে দিন। এখনো অত একটা প্রবলেম হবে না, কেননা কলেজ মাত্র শুরু হয়েছে। সো আপনারা অন্য কোথাও ওকে শিফট করতে পারবেন। হেড স্যার তখন কিছুই বলল না, সেও মিসের কথায় রাজি। আমার বাবা তখন আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। লজ্জায় আমার বাবার মাথা যেন নিচু হয়ে যাচ্ছে। আমার ভাই যেন আমাকে এখনই মেরে ফেলবে, কিন্তু কিছুই করতে পারছে না হেড স্যারের জন্য। আমি দূরে দাঁড়িয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। সেই ছেলেটা তখন আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভয় পাবেন না, মনে মনে একটা কথা চিন্তা করবেন, ভয় পেলে আপনি হেরে যাবেন, তাই ভয় না পেয়ে ভয়কে জিতুন। আমি তখন মনে মনে বলতে লাগলাম, চুপ শালা, তোর জন্যই এত সমস্যা হয়েছে, এখন এসেছে জ্ঞান দিতে। তো যাই হোক, এরপর বাবা আর ভাই আমাকে নিয়ে বাসায় চলে আসে। গাড়িতে বসেও বাবা আর ভাই কোনো কথাই বলেনি আমার সাথে, হয়তোবা বাসায় গিয়েই শুরু হবে। বাসায় যেতেই মা বলল, কি রে, কি হয়েছে? তোর ক্লাসের স্যার নাকি ফোন করেছিল? আমি তখন মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। বাবা তখন বলল, এই মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ। ভাইয়া তখন দৌড়ে এলো আমাকে মারতে, কিন্তু মায়ের জন্য মারতে পারলো না। বাবা তখন বলল, এই সব কথা যদি আমার এলাকার মানুষ জানে, আমার মান সম্মান কিছু থাকবে না। এর চাইতে ভালো হয় মেয়েকে বিয়ে দিয়ে দেই, ওরা তো পড়াশোনা করার দরকার নেই।
আমি তখন আরো জোরে কাঁদতে শুরু করলাম আর বাবার পায়ে ধরে বললাম এরকম কোনো কিছুই হবে না, তোমরা আমাকে ভুল বুঝেছো। সেই ম্যাম অনেক বেশি কথা বলেছে বানিয়ে বানিয়ে, আমি আসলে তেমন কিছুই করিনি। যে ছেলেটার কথা বলছে যাকে আমি চিনিও না, কখনো তার সাথে আমার কথাও হয়নি। বাবা আর ভাইয়া আর বিশ্বাস করলো না আমাকে, তাদের কথা মতো ম্যাম আর স্যার যা বলেছে তাই ঠিক। আমি তখন মাকে ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা দরকার হয় ওই কলেজ বাদ, ওই কলেজে আমি পড়বো না, কিন্তু তোমরা এখানকার কোনো কলেজে আমাকে ভর্তি করিয়ে দাও। আর হ্যাঁ, আমি কোনো মেয়ের সাথেও ঝগড়া করব না, মনোযোগ দিয়ে পড়াশোনা করব। মা তখন আমার বাবাকে বোঝাতে গেলেন, কিন্তু আমার বাবা রাজি হলেন না। আমি আমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিলাম। অবশেষে আমার বাবার মন গলল। তখন আমার বাবা খাবার নিয়ে এসে বললেন, ঠিক আছে তুই যা চাবি তাই হবে, খাবারটা খেয়ে নে। আমি তখন খাবার খেয়ে নিলাম। তখন বাবা খোঁজ নিতে লাগলেন ভালো একটা কলেজ, তাও আবার আমাদের বাড়ির সামনে। তো সেখানে আমি ভর্তি হয়ে যাই। সেখানে দেখলাম প্রায় সবার কাছে স্মার্টফোন আছে মেয়েদের, তারা লুকিয়ে লুকিয়ে ফোন টিপছে, আবার ক্লাসে ম্যাম স্যার গেলেই ফোনটা লুকিয়ে ফেলছে। সেখানে পড়াশোনা খুবই বাজে ছিল অবস্থা, মানে স্যার ম্যামরা কি বোঝাতো কিছুই বুঝতাম না। বাবাকে এসে বললাম যে বাবা তাদের পড়াশোনার তো কিছুই বুঝি না। তখন আমার বাবা ঠিক করলেন যে আমার জন্য একটা স্যার রাখবে যে বাসায় এসে আমাকে পড়াবে। আমিও তাতে রাজি। তো যাই হোক, আমার জন্য একটি স্যার রাখা হয়। সেই স্যারের কাছে আমি পড়তাম। পড়াশোনায় ভালোই মনোযোগ বসছিল। যেহেতু কলেজটা আমাদের বাড়ি থেকে সামনেই, তাই আমি একা একাই যেতাম আসতাম। প্রথম থেকে মাহিন ভাইয়া নিয়ে আসতো দিয়ে আসতো। তো একদিন আমি কলেজে যাওয়ার পথে আমার সেই ছেলেটির সাথে দেখা হয়। ছেলেটি আমাকে দূর থেকে এই মেয়ে করে ডাকছিল। আমি যখন দাঁড়ালাম তখন দেখলাম সেই ছেলেটিকে দেখে আমি দ্রুত হাঁটা শুরু করলাম। যে ছেলেকে নিয়ে এত কাহিনী, তার সাথে কোনো কথাই বলবো না, আর এলাকার কেউ দেখলে আমার বাবার কাছে নির্ঘাত বলবে। তো ছেলেটা এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে হাঁপিয়ে গেল আর বলল, আরে আপনাকে কখন থেকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমি তখন বললাম, কে আপনি? আপনাকে তো চিনি না। ছেলেটা তখন অবাক হয়ে বলল, আরে আমাকে চিনতে পারছেন না? আমার সাথে সেই দিন কত কিছু বললেন, আর এখন আমাকেই চিনতে পারছেন না? আমি তখন একটু বিরক্ত হয়ে বললাম, দেখেন আমাকে বিরক্ত করবেন না, সরুন এখান থেকে। ছেলেটা আমার কথা শুনে একদম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো হেঁটেই যাচ্ছি, ছেলেটা আবারও আমার পিছু পিছু আসে। সেটা ছিল একটা নীরব গলি। সেই গলির মাথায় আসতে ছেলেটা বলল, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ছেলেটার মুখে তুমি কথা শুনে আমার রাগ মাথা চড়ে গেল। এইসব ফালতু লাফাঙ্গা ছেলেদের সাথে একটু কথা বললে এরা মাথায় চড়ে বসে। কি সমস্যা আপনার? আপনার সাহস তো কম না, আপনি আমাকে তুমি করে বলছেন? ছেলেটি এবার আমার খুব কাছে চলে আসে আর বলে, মনের টান থেকে বলেছি। আমি মনে মনে ভাবলাম ছেলেটা নির্ঘাত একটা পাগল। আমি তখন সেখান থেকে সরে যেতে চাইলে ছেলেটি আমার হাত ধরে ফেলে। আমি তো অবাক, যেন একটু পর পর আমার মাথায় বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তখন ছেলেটাকে বললাম, এই তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস, হাত ছাড় বলছি। ছেলেটা তখন হাতটা এত শক্ত করে ধরেছে যে আমি খুব ব্যথা পাচ্ছিলাম, আর বললাম, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? আজকেই বাবাকে বলে তোকে এলাকা ছাড়া করব। তখন ছেলেটা বলল, তোমার বাবার সম্পত্তির দেমাক দেখাও আমাকে। মনে মনে ভাবলাম ছেলেটাকে যতটা ভালো সহজ সরল ভেবেছিলাম, ছেলেটা আরো শয়তান। আমি তখন বললাম যে আমি এখন চিৎকার করব, আমার হাত ছাড় বলছি। ছেলেটা আরো জোরে শক্ত করে হাত ধরে টানতে লাগলো। আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম ছেলেটা কি করতে চায়। এরপর ছেলেটা আমার খুব কাছে চলে আসে আর বলে, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই তোমাকে খুব ভালো লেগে গিয়েছিল, আর সেই ভালো লাগা থেকে তোমাকে প্রত্যেক দিন ফলো করা, কোথায় যাচ্ছ কি করছো সবকিছু খেয়াল রাখা। জানো আমার সেই চাকরিটাও চলে গেছে শুধুমাত্র তোমার জন্য। ছেলেটার কথা শুনে আমি জাস্ট অবাক হচ্ছিলাম, আর কিছুই বলতে পারছিলাম না। কি বলছে এসব পাগল কোথাকার। আমি তখন ছেলেটাকে ধাক্কা মেরে হাত ছাড়িয়ে নিলাম, হাত একদম লাল হয়ে গেছে। এরপর দৌড়াতে শুরু করলাম। পেছনে ফিরে তাকিয়েছিলাম, ছেলেটাও দৌড়াচ্ছে। লোকজনের ভিড়ে চলে আসতে ছেলেটা কোথায় যেন মিলিয়ে গেল। নির্ঘাত মানুষজন দেখে ভয় পেয়েছে, নয়তো এখনই চিৎকার করে ওকে পিটিয়ে মেরে ফেলতাম। মনের মধ্যে কেমন এক ভয় কাজ করছে। এরকমটা জীবনের প্রথমবার হয়েছে। কোনো ছেলে আমার হাত ধরেছে, আমাকে তার ভালো লাগে এই কথা বলেছে। তারপরও বড় কথা, যে ছেলেটাকে আমি ভালো ভেবেছিলাম সেই ছেলেটা এইসব কথা বলেছে। আমি এইসব কথা আমার বাবা ভাই কাউকেই বলতে পারিনি, লজ্জায় আর ভয়ে। কি করে
বলতাম? এমনিতে অনেক কষ্টে এই কলেজে ভর্তি হয়েছি, আর বাবার ভাইকে যদি এই ছেলেটার কথা বলি তাহলে তো আমাকে বাড়ি থেকে বের হতেই দিবে না, আর এই ছেলেটাকেও হয়তো পিটিয়ে মেরে ফেলবে। ছেলেটাকে পিটিয়ে মারুক বা যাই করুক না কেন, সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার কথা হচ্ছে আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না। তাই আমি মুখ বন্ধ করে রইলাম। এরপর থেকে আমি খেয়াল করতে লাগলাম, আমি যখনই বাইরে বের হচ্ছি, যখনই কোথাও যাচ্ছি, সেই ছেলেটা দূর থেকে আমাকে পিছু করছে। একদিন আমি আমার মায়ের সাথে মার্কেটে গিয়েছিলাম, তখন দেখলাম ছেলেটাও আমাদের পিছু পিছু আসছে, কিন্তু আমার মাকে দেখে আমার সামনে আসতে পারছে না। একদিন মাহিন ভাইয়া আমাকে ডেকে বলল, আচ্ছা তোকে কি কোনো ছেলে ডিস্টার্ব করে? আমি তখন ভাবলাম যে ওই ছেলেটার কথা বলে দেই ভাইয়াকে, কারণ এভাবে তো আর চলা যাচ্ছে না। যখনই যেখানে যাই সেই ছেলেটা আমাকে ফলো করে। মাহিন ভাইয়া আমাকে চুপ থাকতে দেখে বলল, কি রে তিথি, কথা বলছিস না কেন? তোকে কি কোনো ছেলে ডিস্টার্ব করে? করলে শুধু আমাকে একটা বার বল, ওর হাত পা ভেঙে আমাদের বাড়ির কাছে ঝুলিয়ে রাখবো, তখন সবাই দেখবে কার বোনকে ডিস্টার্ব করেছে। আমি তখন ভয়ে ঢোক গিলে বললাম, না না, আমাকে কেউ ডিস্টার্ব করে না। এরপর নিজের রুমে চলে আসি, কিন্তু রুমে এসে ভাবতে লাগলাম, ধুর, আমি এটা কেন বললাম। পরের দিন কলেজে যাওয়ার পথে দেখলাম সেই ছেলেটা। আজ আমি একা একাই যাচ্ছি, সেই ছেলেটা দূর থেকে দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে। আমিও দৌড়ে দৌড়ে হাঁটছিলাম, কিন্তু ছেলেটা যেন দৌড়াতে দৌড়াতে আমাকে ধরেই ফেলবে। আমার একদম বরাবরই হাঁটছে। হাঁটতে হাঁটতে বলল, তুমি এমন কেন বলো তো তিথি? তার মুখে আমার নাম শুনে অবাক হয়ে বললাম, আপনি আমার নামটাও জেনে গেছেন? সে ছেলেটা বলল, তোমার নাম, পরিবার, কে কে আছে সব জানি আমি। যাকে ভালোবাসি তার ব্যাপারে জানবো না, এটা কি করে হয়? আমি তখন ভয় পেয়ে গেলাম, তার মানে আমার পরিবারের সবাইকে চিনে সে? আমি তখন বললাম, কি জান আপনি? এভাবে প্রত্যেক দিন আমাকে ডিস্টার্ব করেন কেন? সে তখন একটু কান্না ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো তিথি, জীবনের প্রথমবার কোনো মেয়েকে আমার এত ভালো লেগেছে, আর সেটা হচ্ছে তুমি। দেখো, মানছি আমি গরিব, কিন্তু